হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের মুক্তিযুদ্ধ। চলো আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অধ্যয়ন করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাবার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করে। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচের ছকে দেওয়া হল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, ১৯৭১ সালের ২৬শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, যার বর্তমান নাম মুজিবনগর, আমবাগানে ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ.এম. কামারুজ্জামান। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালিরা দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ক, এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো? কোনো দেশ কিংবা জাতিগোষ্ঠীর শাসন শোষণ থেকে মুক্তির জন্য যে যুদ্ধ করা হয় তাই মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ থেকে মুক্তির জন্য এদেশে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে। মুক্তিযুদ্ধের তাৎপর্য কী? উত্তর, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের ২৬শে মার্চ যুদ্ধ শুরু হয় এবং তা দীর্ঘ ৯ মাস ব্যাপী চলে। অবশেষে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড ও একটি পতাকা। তাই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধর তাৎপর্য অপরিসীম। খ, এসো লিখি। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের একটি ঘটনাপঞ্জি তৈরি করো। সেই সময়ের আন্দোলনের বছরগুলোকে চিহ্নিত করো। উত্তর, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানি শাসন আমলের ঘটনাপঞ্জি নিচের ছকের মাধ্যমে দেওয়া হলো। ১৯৪৭ সাল, ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত ও একটি পাকিস্তান। ১৯৫২ সাল, ভাষা আন্দোলন। ১৯৬৯ সাল, গণ অভ্যুত্থান।
1970 সাল সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়। 1971 সাল 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা এবং বাঙালিদের প্রতিরোধ। 1971 সাল 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। আরও কিছু করি। পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান আমল সম্পর্কে শোনো। যাচাই করি। মুজিবনগর সরকার কোন তিনটি কাজ করেছিল? মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা, দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা, মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করা। 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে S ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিচে সেগুলো দেখানো হল। সেক্টর 1 চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত। সেক্টর 2 নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর 3 আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশবিশেষ। সেক্টর 4 সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে ডাইউকি সড়ক। সেক্টর 5 সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্ত অঞ্চল। সেক্টর 6 ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও। সেক্টর 7 সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। সেক্টর 8 সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ও ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। সেক্টর 9 সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। সেক্টর 10 অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা। সেক্টর 11 কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। ক এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রশ্ন 1 মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। 2 বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রশ্ন 3 তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর তুমি যে অঞ্চলে বসবাসরত সে অঞ্চলটি দেখে নাও। 4 সেক্টর 10 এর প্রধান কাজ কি ছিল? উত্তর মুক্তিযুদ্ধের সময় সেক্টর 10 এর কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌবাহিনী কমান্ডো নিয়ে এই সেক্টর গঠিত।
নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে 10 নম্বর সেক্টরে ফিরে আসত। খ, এসো লিখি, মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, 1971 সালের 10 এপ্রিল পর্যন্ত মুক্তিযুদ্ধ পরিচালিত হয় অনেক অপরিকল্পিতভাবে। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হওয়ার পর যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এছাড়াও বেশ কিছু সাব সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব হচ্ছে ইপিআর, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। গ, আরও কিছু করি। জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। 1972 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার সম্পর্কে তোমরা আর কি কি জানো? উত্তর, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান বাহাদুর মফিজুর রহমান এবং মাতার নাম জবেদা খাতুন। তিনি মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। 1984 সালে 16 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। এ যুদ্ধে দল ও মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। প্রতিটি সেক্টরেই গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত। সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। ক, এসো বলি, নারীরা কিভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তোমাদের পরিচিত কোনো ব্যক্তি বা শিক্ষক কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, মুক্তিযুদ্ধে নারীরা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিলেন। সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিটিং, মিছিল ও সমাবেশ করেন। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে ও সেবা দিয়ে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার দাদা চাকুরিজীবী ছিলেন। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে 8 নং সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খ, এসো লিখি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানের কথাগুলো লেখো। শ্রেণীতে সকলে মিলে গানটি গাও। গ, আরও কিছু করি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেয়া হলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। কেউ সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। এদেশের সকল শ্রেণী পেশা, জাতি ও ধর্মের মানুষেরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অল্প কিছু মানুষ শুধু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। নমুনা উত্তরের সাথে তোমরা নূতন আর কি যোগ করবে? নমুনা উত্তরের সাথে আমরা নূতন যা যোগ করলাম তা হলো,
মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে ও অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের গান পরিবেশন করে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। ঘ, যাচাই করি। নিজের ভাষায় লেখো। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, শত্রুর অবস্থা ও চলাচলের তথ্য দিয়ে, খাবার ও ঔষধ সরবরাহ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অধিক। শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এভাবে বাঙালিদের উপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড। তারপর থেকেই গণহত্যা, লুটতরাজ এবং নির্বিচারে ধরপাকড় চলতে থাকে। এই যুদ্ধে প্রায় 30 লাখ বাঙালি শহীদ হন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান এবং 1 কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেন। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে হানাদারদের দিয়েছিল। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ক, এসো বলি। মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। উত্তর, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। এসো লিখি। বিষয়বস্তু 2 ও 4 এর আলোকে নিচের ছকটি পূরণ করো। মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। মুক্তি ফৌজ, মিত্র বাহিনী, মুজিব বাহিনী, রাজাকার, পাকিস্তানি বাহিনী, আল বদর। গ, আরও কিছু করি। এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া আছে। তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। ক, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, দার্শনিক। খ, অধ্যাপক মুনির চৌধুরী, শিক্ষাবিদ ও নাট্যকার। গ, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শিক্ষাবিদ। ঘ, অধ্যাপক রাশিদুল হাসান, শিক্ষাবিদ। ইও, সাংবাদিক সেলিনা পারভিন, সাংবাদিক। চ, ডাক্তার আলিম চৌধুরী, চিকিৎসক। ডাক্তার আজহারুল হক, চিকিৎসক। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। শহীদ বুদ্ধিজীবী দিবসের উদ্দেশ্য তাদের স্মরণ করা। শহীদ বুদ্ধিজীবীদের ছবির সাথে নামের মিল করো। অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার আজহারুল হক। মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছে। আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে ভারত। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে।
মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে 1971 সালের 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশ পথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয় এবং প্রতি বছর 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। এর কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এসো বলি। মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করল, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হলো সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা, মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। এসো লিখি। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার ছবিটি নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। আরও কিছু করি। পাশের ছবিটি লেফটেন্যান্ট জেনারেল অরোরার। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ নিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করো। যাচাই করি। 1971 সালের এই দিনগুলোতে কি ঘটেছিল? 21 নভেম্বর, 3রা ডিসেম্বর, 16ই ডিসেম্বর। 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। 6. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। যুদ্ধের পর মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হল। ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গ. সিপাহী হামিদুর রহমান। ঘ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ও. সিপাহী মোস্তফা কামাল। চ. ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। ছ. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হল বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। এসো বলি। মনে করো 7 জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যকে তোমরা সংবর্ধনা দেবে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের জন্য তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দাও। এসো লিখি। এসো বলির বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটি লেখো। আরও কিছু করি। এটি ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমাদের মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা লেখো। যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো।
সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। ছবির সাথে নামের মিল করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।